ভোটাররা গণভোটের বিষয়বস্তু অবহিত না হলে চ্যালেঞ্জের মুখে পড়বে সরকারি সি। মত বিশ্লেষকদের সুপারিশ যাচাইয়ের তাগিদ। দিনক্ষণ নিয়ে একমত না হলে নতুন সংকটের শঙ্কা। নভেম্বরের শুরুতেই প্রার্থী ঘোষণায় প্রস্তুত বিএনপি। ফ্যাসিবাদ বিরোধী কোনো দলের সঙ্গে আসন সমঝোতায় দ্বিমত নেই জামায়াতের। সনদ নিবন্ধন প্রতীক নিয়েই ভাবছে এনসিপি। থমকে আছে বর্জ্য থেকে বিদ্যুৎ ও সার উৎপাদন। ঢাকায় অচল কোটি টাকার প্রকল্প। শিগগিরই কাজ শুরুর আশা। সঠিক ব্যবস্থাপনায় জোর বিশেষজ্ঞদের। গাজীপুরের অলিতে গলিতে ঝুটের গুদাম। আগুনের ঝুঁকি নিয়ে উদ্বেগ। নিয়ম না মানার প্রবণতায় পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। রাজনৈতিক পালাবদলের পরও বদলায়নি পরিস্থিতি। এবং আবারও যুদ্ধবিরতি মেনে চলতে একমত পাকিস্তান আফগানিস্তান। তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় চুক্তির সিদ্ধান্ত। শর্ত ভঙ্গ করলে থাকছে শাস্তির বিধান। সকালের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবি। গণভোটের ব্যালট হতে পারে অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে বড়। জুলাই সনদ বাস্তবায়নে ৪৮টি সুপারিশ সহ সংবিধান সংশোধন বিলের খসড়াও থাকবে এতে। এর ওপর জনগণের হ্যাঁ না ভোটের সুযোগ রাখার কথা বলছে ঐকমত্য কমিশন। তবে নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে গণভোটের বিষয়বস্তু ভোটাররা ভালোভাবে অবহিত না হলে এবং ভোট দেওয়ার পদ্ধতি সহজ না হলে চ্যালেঞ্জের মুখে পড়বে সরকার এবং নির্বাচন কমিশন। আর রাজনৈতিক বিশ্লেষকদের মতে সরকারের উচিত কমিশনের সুপারিশগুলোকে সংবিধান বিশেষজ্ঞ এবং দলগুলোর সঙ্গে শেষবারের মতো আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া। কাউসারা চৌধুরী কুমুর রিপোর্ট। দেশে এ পর্যন্ত গণভোট হয়েছে ৩ বার। এখন চতুর্থ দফা নিয়ে চলছে আলোচনা। আগের ৩ বার সুনির্দিষ্ট একটি বিষয়ে গণভোট হলেও এবার সংবিধান সংশ্লিষ্ট প্রায় অর্ধশত বিষয়ে হবে হানা ভোট। জাতীয় ঐকমত্য কমিশন বলছে জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশ্লিষ্ট ৪৮টি বিষয় থাকবে গণভোটের ব্যালটে। এর বিপরীতে মতামত দেবেন নাগরিকরা। একটা হলো ৪৮টা থাকবে একটা প্যাকেজ, ওটার ব্যাপারে হা না হয় না উত্তর, এবং একই সাথে এই ৪৮টার ভিত্তিতে একটা সংবিধান সংশোধন বিল খসড়া ওটাও ব্যালটে থাকবে, এবং জনগণ ওই একটা আরেকটার পরিপূরক। তো জনগণকে হা না হয় না উত্তর দেবে। আমরা বলেছি সরকার সিদ্ধান্ত নেবে, হয় নির্বাচনের দিনে, না হয় যে কোনো সময় নির্বাচনের আগে। সাবেক নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান বলছেন ভোটারদের বিস্তারিত অবহিত না করে সংবিধান সংশোধনে গণভোট করা খুবই চ্যালেঞ্জিং হবে। আত্মস্থ করা কঠিন। সাধারণ ভোটারদেরকে যথেষ্ট ভোটার এডুকেশনের প্রয়োজন। যদিও নির্বাচন এবং গণভোটের ভিতর শুধু ব্যালটের পার্থক্য থাকে, আর সব কিছুই কিন্তু এক। কন্টেন্ট যেটা আছে এটার কিভাবে প্রেডিক্টেড হবে, অর্থাৎ ব্যালটে এটা কিভাবে প্রদর্শিত হবে। আমাদের দেশে ভোটাররা আসে প্রার্থীর প্রচারণায়। এখানেও চ্যালেঞ্জ হয়ে যাবে ভোটাররা যদি বিষয়বস্তু সম্পর্কে ভালোভাবে অবহিত না হয় এবং তাদেরকে ভোট দেওয়ার পদ্ধতিটাকে যদি সহজীকরণ করা না হয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সরকারের উচিত গণভোট আয়োজনের আগে ঐকমত্য কমিশনের সুপারিশমালা সংবিধান বিশেষজ্ঞদের দিয়ে যাচাই বাছাই করে চূড়ান্ত করা। আবার রাজনৈতিক দলের সাথে আরেকবার বসা, ইনস্টিটিউশনাল এক্সপার্ট দিয়ে সুপারিশগুলোকে চূড়ান্ত করা, মানে যেগুলো সংকট তৈরি করতে পারে, ক্রাইসিস তৈরি করতে পারে, সেটিকে বাদ দেওয়া। ঐকমত্য কমিশন যেটা বলতেছে এটাই চূড়ান্ত, এইভাবে জিনিসটাকে না দেখা। আপনি যদি হা ভোটের পক্ষে ভোট আনতে চান, আপনি এটাকে প্রচারে আনতে হবে, ভালো প্রচারণা চালাইতে হবে। জাতীয় নির্বাচনের দিন নাকি আগে গণভোট হবে, এ নিয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য না হলে নতুন সংকট তৈরির শঙ্কা দেখছেন বিশ্লেষকরা। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। রাজনীতি এখন নির্বাচনমুখী। জনগণের দোরগোড়ায় পৌঁছাতে শক্তিশালী প্রার্থীর খোঁজে দলগুলো। নভেম্বরের শুরুতেই একক প্রার্থী ঘোষণায় প্রস্তুত বিএনপি। একই সঙ্গে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিকে জোটে ভেড়াতে তৎপর দলটি। অন্যদিকে ৩০০ আসনে প্রার্থী দিলেও ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর সঙ্গে আসন সমঝোতায় দ্বিমত নেই জামায়াতের। তবে জোট গঠন বা নির্বাচন নয়, বরং জুলাই সনদ, দলের নিবন্ধন এবং প্রতীক নিয়েই বেশি ভাবছে এনসিপি। হাসান ওয়ালির প্রতিবেদন। জুলাই সনদ স্বাক্ষরের পর থেকেই নির্বাচনে টানেলে দেশ। প্রার্থী বাছাই, জোট গঠনের মতো বিষয়কে গুরুত্ব দিচ্ছে দলগুলো। অনেক বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের অপেক্ষা প্রার্থিতা প্রত্যাশীদের মধ্যেও।
এরই মধ্যে একক প্রার্থী বাছাইয়ে কাজ করছে বিএনপি। ধারাবাহিকভাবে সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে বৈঠক করছে দলটি। আলোচনা চলছে যুগপৎ আন্দোলনের শরিক দল ও অন্য দলের সঙ্গেও। অন্যদিকে ৩০০ আসনে প্রচারণায় নেমেছেন জামায়াতের প্রার্থীরা। ইসলামী দলগুলোর সঙ্গে আসন সমঝোতা নিয়েও তৎপর দলটি। আলোচনা তুঙ্গে এনসিপিও। বিএনপি বা জামায়াতের সঙ্গে জোট নাকি গণ অধিকার এবি পার্টির মতো দল নিয়ে আলাদা মোর্চা, তা নিয়ে আলোচনা রাজনীতির মাঠে। যদিও নির্বাচনী তৎপরতায় দৃশ্যমান কর্মকাণ্ড নেই দলটির। এনসিপি রাজনৈতিক লিয়াজ কমিটির এই প্রধান বলছেন, বিভিন্ন দলের পক্ষ থেকে আহ্বান জানালেও এখনই জোট গঠন নিয়ে ভাবছে না তার দল, বরং জুলাই সনদ নিবন্ধন বা প্রতীকের মতো বিষয়কে গুরুত্ব দিচ্ছেন তারা। এনসিপি এখন পর্যন্ত নির্বাচনের জোট সংক্রান্ত কোনো সিদ্ধান্ত চূড়ান্ত করেনি, বরং এনসিপির সাথে সবগুলো দলই নির্বাচন সংক্রান্ত আলাপ আলোচনাগুলো শুরু করছিল। জুলাই সনদের আইনি ভিত্তি, স্বাক্ষর এবং এনসিপির নিবন্ধন, মার্কা এই বিষয়গুলো এখনও সমাধান হয়নি। ফলশ্রুতিতে নির্বাচনের কোন দলের সাথে জোট হবে কিংবা হবে, এনসিপি এখন পর্যন্ত জোটের বিষয়ে ভাবছে না। ইসলামী দলগুলো নিয়ে 7 দফা দাবিতে রাজপথে থাকলেও ফ্যাসিবাদ বিরোধী অন্যান্য দলের সঙ্গেও নির্বাচনী সমঝোতায় আপত্তি নেই জামায়াতের। এসব দলকে পর্যাপ্ত আসন ছেড়ে দেওয়ার প্রস্তুতি রয়েছে বলেও জানান জামায়াতের এই নেতা। আগামী বাংলাদেশ গঠনে, নতুন বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রাখতে চান। তাদের কারোর সাথে আমাদের দূরত্ব নেই, সবার সাথে আমরা জোট গঠনের ব্যাপারে বা আসন ভিত্তিক সমঝোতার ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই। আমরা এখন 300 আসনেই ঘোষণা করে দিয়েছি, তারপরে যার সাথে আমার যেখানে সমঝোতা হবে সেখানে আমরা ছাড় দেব। অন্যদিকে নভেম্বরের প্রথমার্ধে প্রার্থী ঘোষণা করবে বিএনপি। এক্ষেত্রে যুগপৎ আন্দোলনের শরিক সহ অন্য যেসব দলের সঙ্গে সমঝোতা হবে তাদের নামও থাকতে পারে তালিকায়। দলটির এই নেতা বলছেন, শুধু নির্বাচন নয়, এসব দলকে নিয়ে সরকার পরিচালনাও করতে চায় বিএনপি। আগামী মাসের প্রথমার্ধে নমিনেশনগুলো ডিক্লেয়ার করে দেবে। আমাদের শরিক দলগুলো যারা নাকি যুগপথে ছিল তাদের সাথে আলোচনা হয়ে সিটটা ঠিক মতো সমঝোতা হয়ে গেলেই আমরা দিয়ে দেবো। এগুলো সবাইকে নিয়ে করা হচ্ছে। যুগপথ আন্দোলনে যারা ছিল তাদের সাথে নিয়ে আমরা চলবো, খালি ইলেকশন না, সরকারও তাদের নিয়ে চালাবো আমরা। ফেব্রুয়ারি প্রথমার্ধে ভোট আয়োজনে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল দেওয়ার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশি শ্রমিকদের উৎপাদন ক্ষমতা যেমন বেশি, তেমনি এখানকার পণ্য উচ্চমানের। তাই ইউরোপের বাজারে বাংলাদেশি পণ্যের বাজার বাড়াতে ব্যবসায়িক সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় ফ্রান্স। ধামরাইয়ের একটি গার্মেন্টস পরিদর্শনে এসে এমন কথাই জানিয়েছেন ফ্রান্সের রাষ্ট্রদূত জ-মার্ক সেরে শার্লে। বলেন, সবুজ শিল্পায়নে রেকর্ড করছে বাংলাদেশ। এ সময় উদ্যোক্তারা জানান, এলডিসি পরবর্তী চ্যালেঞ্জের কথা মাথায় রেখেই সবুজ কারখানামুখী হচ্ছেন ব্যবসায়ীরা। এমএস আরিফিনের রিপোর্ট। বিশ্বের সবচেয়ে ভালো মানের পরিবেশ বান্ধব 100টি তৈরি পোশাক কারখানার মধ্যে 68টি বাংলাদেশে। মার্কিন লিড সনদের হিসাবে সর্বোচ্চ সংখ্যক 268টি সবুজ কারখানা রয়েছে এদেশেই। এমনই একটি রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা ধামরাইয়ের সোনোটেক্স গ্রুপ, যেখানে কর্মসংস্থান হয়েছে প্রায় 22,000 শ্রমিকের। প্রত্যেকেই সন্তুষ্ট কর্মপরিবেশ ও বেতন ভাতা সহ আনুষঙ্গিক সুযোগ সুবিধায়। পরিবারে বা ফ্যামিলিতে আমার যে যা লাগে সংসারে, এখানে সব ধরনের জিনিসপত্র পাই কম দামে। এটা আমাদের জন্য অনেক হেল্পফুল। দুপুরে খাবারের সুযোগ সুবিধা আছে, ক্যান্টিনের সুযোগ সুবিধা আছে, মাতৃকালীনের ছুটির সুবিধাও আছে এই জায়গায়। 30 তারিখে বেতন পাই, 1 তারিখে হাজিরা বোনাস পাই, ঠিক আছে, তারপর পিআইবি টাকা পাই। এই কারখানাটি পরিদর্শন করেন ফ্রান্সের রাষ্ট্রদূত। ঘুরে দেখেন কাঁচামাল থেকে পোশাক তৈরির বিভিন্ন ধাপ, কথা বলেন শ্রমিক কর্মকর্তাদের সঙ্গে। জানান, বাংলাদেশি পোশাকই ফ্রান্সের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোরালো ভূমিকা রাখতে পারে। Capacity of the Bangladeshi workers to produce very high quality for the European market. The partnership is going very well because they have a very high level of quality and way of life for the workers. What I saw seems to be very promising for the development of links between France and Bangladesh. সোনোটেক্স গ্রুপ কর্তৃপক্ষ জানায়, ফ্রান্স সহ বিশ্ববাজারে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে সবুজ কারখানা তৈরিতে জোর দিচ্ছেন তারা। ভবিষ্যতের কথা চিন্তা করে যাতে আমরা কম্পিটিটিভ থাকতে পারি মার্কেটে, পাশাপাশি আমরা অবশ্যই প্ল্যানেট নিয়ে চিন্তা করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে চিন্তা করি। হাই এন্ড প্রোডাক্ট আমরা কীভাবে করতে পারি সেই চিন্তা করতে হবে এবং আমাদের এফিসিয়েন্সি বাড়াইতে হবে। এই ইনিশিয়াল ইনভেস্টমেন্ট পরিবেশ বান্ধব ফ্যাক্টরিতে একটু বেশি মনে হয়, কিন্তু লং টার্মে এটা একটা বেনিফিশিয়াল ফ্যাক্টরির জন্য, খরচ কমাতে সাহায্য করে। তৈরি পোশাক সহ বাংলাদেশের শীর্ষ রপ্তানি গন্তব্য ইউরোপে এককভাবে 2 বিলিয়নের বেশি আয় হয় ফ্রান্স সহ মাত্র 4টি দেশ থেকে।
সবকিছু ঠিকঠাক থাকলে 2026 সালের নভেম্বরে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হবে বাংলাদেশ। এর ফলে রপ্তানি বাজারে প্রতিযোগিতা বৃদ্ধির পাশাপাশি জিএসপি সুবিধা হারাবেন উদ্যোক্তারা। তাই পরিবেশ বান্ধব শিল্প কারখানা গড়ে তোলার দিকেই মনোযোগী হচ্ছেন শিল্প খাতের উদ্যোক্তারা। MS আরিফিন, সময় সংবাদ, ধামরাই, ঢাকা। ঢাকা শহরে প্রতিদিন উৎপন্ন হচ্ছে হাজার হাজার টন বর্জ্য, কিন্তু সেই বর্জ্যকে সম্পদে রূপান্তর করে বিদ্যুৎ বা জৈব সার তৈরির যে স্বপ্ন দেখানো হয়েছিল তা এখন কাগজে কলমেই সীমাবদ্ধ। অচল পড়ে আছে কোটি টাকার প্রকল্প। সিটি কর্পোরেশন বলছে অচিরেই বাস্তবায়ন হবে বর্জ্যকে সম্পদে রূপান্তরের কাজ। বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালাকে বাস্তবে রূপ দেওয়ার জোর বিশেষজ্ঞদের। আমিনুল ইসলামের ছবিতে বিস্তারিত আবু সাইদ নিশানের বিশেষ প্রতিবেদনে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উত্তর সিটি কর্পোরেশনের আমিনবাজার ল্যান্ডফিল্ডের ময়লার স্তূপের উপর। আমার সামনে রয়েছে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের পাওয়ার প্ল্যান্ট, যেখান থেকে 42.5 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হওয়ার কথা ছিল 2025 সালের অক্টোবর মাসেই, যার জন্য দরকার ছিল প্রতিদিন 3000 মেট্রিক টন বর্জ্য। কিন্তু এখন প্রতিদিন 4000 মেট্রিক টন বর্জ্য তৈরি হয়, তারপরেও বিদ্যুৎ উৎপাদনের দেখা নেই। সংশ্লিষ্টরা বলছে 2024 সালের 5 আগস্ট থেকেই বন্ধ রয়েছে এই পাওয়ার প্ল্যান্টের কাজ। দেশে প্রতিদিন শুধু শহর এলাকায় তৈরি হয় 47,000 টন বর্জ্য, যার মধ্যে ঢাকার 2 সিটিতে তৈরি হয় প্রায় 8,000 টন। যে বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনা করা গেলে তা হয়ে উঠতে পারে সম্পদ। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে 2023 সালে চীনা কোম্পানি CMECর কাছে 30 একর জমি হস্তান্তর করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। শুরু হয় কাজ, কিন্তু সরকার পরিবর্তনের পর থেমে আছে প্রকল্পটি। বর্জ্য পোড়াতে CMECর সঙ্গে চুক্তিতে তাপমাত্রা নির্ধারণ করা হয় 850 ডিগ্রি সেন্টিগ্রেড, অথচ 2021 সালের বর্জ্য ব্যবস্থাপনা নীতিমালায় তা ছিল 1000 ডিগ্রি সেন্টিগ্রেড। তাপমাত্রার এই তারতম্যের কারণে কাজ বন্ধ জানিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপক জানান, ইস্যুটি সমাধান হয়ে গেলেই আগামী 2 বছরের মধ্যে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। 1000 ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশ গভর্নমেন্ট চাচ্ছে এবং চাইনিজ গভর্নমেন্ট চাচ্ছে এটাকে 850 ডিগ্রি। এই 150 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এই বিষয়টা এখনও অমীমাংসিত রয়েছে। এটা যদি মীমাংসিত হয়ে যায় আগামী বছর 2-1 মধ্যে আমরা আশা করি ওয়েস্ট টু এনার্জি প্রজেক্টটা ইন ফুল সুইং কাজ করবে। অন্যদিকে থমকে আছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য থেকে সার তৈরির প্রকল্প। তবে সংস্থাটির প্রধান বর্জ্য ব্যবস্থাপক বলছেন, শুধু সার নয়, বর্জ্য থেকে বেশ কিছু প্রকল্পের কথা, যা আগামী 5 থেকে 6 মাসের মধ্যেই বাস্তবায়ন হবে। মিথেন গ্যাসটাকে আমরা উত্তোলন করে এটা কোরিয়ান কোম্পানির মাধ্যমে আমরা বিভিন্ন CNG স্টেশনে আমরা ইউজ করার পরিকল্পনা হাতে নিয়েছে। কয়লার সাবস্টিটিউট হিসাবে আপনার এই বর্জ্য থেকে ছোট ছোট পিস কোলের মতো বের হবে। ভেজিটেবল যে ওয়েস্টটা আছে ওই ওয়েস্ট থেকে আমরা জৈব সার রূপান্তর করব। আগামী 5 থেকে 6 মাসের ভিতরে ওয়েস্ট একটা সম্পদ হিসেবে পরিগণিত হয়ে আমাদেরকে একটা আশার আলো দেখাবে। বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালাকে মাঠ পর্যায়ে বাস্তবে রূপ দেওয়ার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। বর্জ্যকে সম্পদে করতে চান তাহলে প্রথম কাজটা হচ্ছে জৈব এবং অজৈবটাকে পৃথক করতে হবে। এই কাজটা বিধিমালায় বলা আছে, এটা পৌরসভার সাথে কাজ করে এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। ওয়েস্ট টু এনার্জি, বায়োগ্যাস, কম্পোস্ট বা যদি আমি RDF করতে পারি তাহলে এখান থেকে আমি মিথেন এমিশনটা কমাতে পারবো। আমাদের যে সলিড বেস রুলসটা আছে এটা যদি আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন প্রপারলি তাহলে 75% অফ দ্য প্রবলেম আমাদের বর্জ্য ব্যবস্থাপনার এমনি সলভ হয়ে যাবে। বর্জ্য থেকে বিদ্যুৎ, জ্বালানি কিংবা সার উৎপাদন সম্ভব হলে একদিকে যেমন অর্থনৈতিক সুবিধা পাওয়া যাবে, অন্যদিকে কমবে বিদ্যুৎ ও জ্বালানির ঘাটতি। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরে অলিগলিতে নিয়ম বহির্ভূতভাবে গড়ে উঠেছে ঝুটের গুদাম। আবাসিক এলাকায় এসব গুদাম ও দায়সারা লাইসেন্স প্রক্রিয়ার কারণে এই শিল্পাঞ্চল পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। অথচ প্রত্যাশা ছিল রাজনৈতিক পালাবদলের সঙ্গে হয়তো শেষ হবে দীর্ঘদিনের এই অনিয়ম। এমন বাস্তবতায় প্রতিনিয়ত আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। জুনায়েদ রুবেলের তোলা ছবিতে বিস্তারিত মেহেদি হাসানের রিপোর্টে। আগুনে পুড়ছে একের পর এক গুদাম। ঝুটের এই আগুনের সামনে যেন অসহায় দমকল বাহিনীও। লেলিহান শিখায় ঝুটের গুদামের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে দোকানপাট আর স্কুল। আগুনের সূত্রপাত কিভাবে কিংবা কেনই বা ভয়াবহ হলো এই আগুন, এসব প্রশ্নের উত্তর খোঁজার আগেই আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা। সব ক্ষত ভুলে ধ্বংসস্তূপে চলছে আরও বড় আকারের গুদাম তৈরির কাজ। সাধারণত শুকনো মৌসুম অর্থাৎ শীতকালকে বলা হয় আগুনের ঝুঁকির মৌসুম, তবে গাজীপুরের চিত্র ভিন্ন।
প্রায় প্রতিদিনই এখানকার কোনো না কোনো ঝুট গুদামে আগুন লেগেই থাকে। নিয়ম বহির্ভূতভাবে যত্রতত্র গড়ে ওঠা কারখানা আর ফায়ার সেফটি না মানাই এর অন্যতম কারণ বলছেন সংশ্লিষ্টরা। তার উপর আবাসিক এলাকায় গুদাম নির্মাণ করায় আতঙ্ক বাড়িয়েছে আরও কয়েক গুণ। আগুন লাগলে তো মানুষের ব্যাপক এটার কোনো দিক বিদিক কোনো থাকে না। শুধু ঝুট না, সাথে পলিথিন সহ নানা ধরনের কেমিক্যাল জাতীয় জিনিসপত্রগুলো গোডাউনের মধ্যে থাকে। ফাঁকা জায়গায় এই গুডাউনগুলো করানো উচিত, নির্দিষ্ট একটা এরিয়া থাকা উচিত। শুধু আবাসিক এলাকায় নয়, ঝুট মজুত করা হয়েছে মানুষের বাসাবাড়িতেও। দায়সারা লাইসেন্স প্রক্রিয়া আর কর্তৃপক্ষের নজরদারির অভাবে এ শিল্পাঞ্চল পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। এমন বাস্তবতায় সব দফতরকে সমন্বয়ের পরামর্শ ফায়ার সার্ভিসের। ঝুট গোডাউনে সাধারণত মালিক যারা আছে তারা লাইসেন্স নিতে চায় না। যারা এই লাইসেন্স নিচ্ছে না বা অগ্নি নিরাপত্তা ফলো করছে না, তার জন্য আমরা পাশাপাশি আইনের প্রয়োগ করছি। রাজনৈতিক পালাবদলের সঙ্গে এই অনিয়মের শেষ হওয়ার প্রত্যাশা ছিল গাজীপুরবাসীর। তবে বাস্তবতা, অবৈধ এসব গুদাম দিন দিন বেড়েই চলছে। ফায়ার ব্রিগেড শর্ত সাপেক্ষে কিছু গোডাউনকে লাইসেন্স দিচ্ছে, কিন্তু সেই শর্তগুলো পূরণ হচ্ছে কিনা সেদিকে নেই তদারকি বা মনিটরিং। এ বিষয়ে ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে রাজি হয়নি সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। পুরো গাজীপুর জুড়ে ঠিক কতগুলো ঝুটের গুদাম রয়েছে তার কোনো হিসেব নেই কারো কাছেই। শিল্পাঞ্চল হওয়ায় এ এলাকার শিল্প প্রতিষ্ঠানগুলো যেমন দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তেমনি সেখানকার উচ্ছিষ্ট পণ্যের গুদামও আতঙ্ক বাড়াচ্ছে জনমনে। তাই তো নগরবাসীর প্রশ্ন, কবে শৃঙ্খলা আসবে এই খাতে? মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। ঢাকা সিলেট মহাসড়কের ৬ লেন প্রকল্পের নরসিংদী বাইপাস সড়কের ভূমি অধিগ্রহণে অনিয়মের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের অভিযোগ, জমি, বাড়ি, কারখানা ও দোকানপাটের ন্যায্য মূল্য পাচ্ছেন না তারা। এতে জমির মালিকরা চরম ক্ষতির মুখে পড়বে। এরই মধ্যে জেলা প্রশাসক ও বিভাগীয় কর্মকর্তার কাছে অভিযোগ ও মানববন্ধন করেছেন স্থানীয়রা। তবে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য ও মাহমুদুল হাসান মাহফুজের ছবি নিয়ে রিপোর্ট। 2021 সালে 210 কিলোমিটার ঢাকা সিলেট মহাসড়ক 6 লেনে উন্নীতকরণ প্রকল্প পাশ হয় জাতীয় অর্থনৈতিক পরিষদে, যার মধ্যে সিলেটমুখী নরসিংদী অংশে পড়েছে 52 কিলোমিটার এলাকা। যানজট কমাতে জেলার প্রবেশমুখ শিমুলতলা থেকে বাগহাটা পর্যন্ত 7.2 কিলোমিটার বাইপাস সড়ক নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ চলছে। এলাকাবাসীর অভিযোগ, জমি, বাড়ি, দোকান ও শিল্প প্রতিষ্ঠানের জায়গা অধিগ্রহণ করা হলেও মিলছে না ন্যায্য মূল্য। বাণিজ্যিক কারখানাকে দেখানো হচ্ছে ফসলি জমি। এতে জমির মালিকরা চরম ক্ষতির মুখে পড়বে। ন্যায্য মূল্যের দাবিতে বেশ কয়েকবার জেলা প্রশাসক ও বিভাগীয় কর্মকর্তার কাছে অভিযোগ ও মানববন্ধন করেছেন স্থানীয়রা। ট্রাকসার পুরানো আমার আব্বার আমল থেকে, এখন যদি এটা বাণিজ্যিক রেট না দেয় তো আমার ক্ষতি শেষ থাকে না। ন্যায্য দাম আমরা পাইতেছি না, 3 গুণ দফরের বিষয়। সরকার যদি তাদেরকে ন্যায্য মূল্য দেয় এবং বাণিজ্যিক রেট দেয়, তাহলে তারা অন্য জায়গায় গিয়া শিপমেন্ট হয়ে তারা বাড়ি করতে পারবে। আমাদের 6 লাইন সমস্যা নাই, কিন্তু আমাদের ন্যায্য মূল্যটা পাওয়ার জন্য আমরা সবার কাছে এটা আবেদন জানাই। জোর দাবি আমার মাননীয় জেলা প্রশাসক সাহেব, আমাদের যে শিল্প যে রেট আছে ওই রেটটা দিলেই আমাদের শিল্প মালিকরা আলহামদুলিল্লাহ খুশি। তবে তদন্ত করে সবার ন্যায্য মূল্য নিশ্চিতের আশ্বাস জেলা প্রশাসকের। কাউকে বঞ্চিত করা হচ্ছে না। সরকারের স্বার্থ সর্বোচ্চ সংরক্ষণ করা এবং জনগণের যাতে কোনো ক্ষতি না হয় সেই উভয় বিষয়টাই লক্ষ্য রেখে অধিগ্রহণের কার্যক্রম আমরা সম্পন্ন করি। ঢাকা সিলেট মহাসড়ক 6 লেনে উন্নীতকরণ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 16,000 কোটি টাকা। সময় সংবাদ, নরসিংদী। 6 মাস আগে কাজের মেয়াদ শেষ হলেও মাদারীপুরের শিবচরে 11.25 কোটি টাকা ব্যয়ে নির্মিত 66 মিটার দৈর্ঘ্যের সেতুর কাজ শেষ হয়নি আজও। এতে চরম দুর্ভোগে উপজেলার 3টি ইউনিয়নের কয়েক হাজার মানুষ। জেলা প্রশাসন বলছে, জমি অধিগ্রহণ না করে সেতু নির্মাণ কাজ শুরু হওয়ায় সৃষ্টি হয়েছে জটিলতা। আর বাস্তবায়নকারী এলজিইডির দাবি, সমস্যা সমাধানে চলমান রয়েছে কার্যক্রম। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকন। খালের উপর দাঁড়িয়ে আছে অসমাপ্ত সেতু, রডে ধরেছে মরিচা, ভোগান্তিতে বাসিন্দারা।
মাদারীপুরের শিবচরের চান্দেরচর বাজারের উত্তর পাশে 2023 সালে 10,75,00,000 টাকা ব্যয়ে 66 মিটার দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণ কাজ শুরু করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি, যা চলতি বছরের মে মাসে শেষ হওয়ার কথা। জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ না পাওয়ায় 5 আগস্ট সরকার পতনের পর কাজ বন্ধ করে দেন স্থানীয়রা। এতে কৃষিপণ্য পরিবহনে দুর্ভোগের শেষ নেই উমিদপুর, ভদ্রাসন ও কুতুবপুর ইউনিয়নের কৃষকদের। স্কুল কলেজের শিক্ষার্থীরাও পড়েন বিড়ম্বনায়। পাশাপাশি সেতুর পাশে অস্থায়ীভাবে তৈরি করা অ্যাপ্রোচ সড়ক দিয়ে যাতায়াতে প্রায় ঘটছে দুর্ঘটনা। জনগণ অনেক ভোগান্তি, এনে গাড়ি না আসতে অনেক সমস্যা, গাড়ি উল্টে যায়। কালকে একটা লোকের মাথা ফেটে গেছে, ভ্যান পড়ে যায়। আমরা চাই যে আমাদের এই ব্রিজটা অতি শীঘ্রই হোক। অবশ্য সেতুটির নির্মাণ কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে শিগগিরই সমস্যা সমাধানের কথা জানায় সংশ্লিষ্টরা। জমির মালিকগণের সাথে কথা হয়েছে, অধিগ্রহণ সম্পূর্ণ হলে তাদের কোনো বাধা নেই, তারা জমি দিবেন, প্লাস হলো কাজ করতেও কোনো বাধা নেই। সার্বিক বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পত্রের মাধ্যমে জানানো হয়েছে এবং এটি কার্যক্রমটি চলমান আছে। যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পাই, সেই অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করবে। 14 মাস আগে বন্ধ হওয়া সেতুটির কাজ শেষ হয়েছে মাত্র 50%। এই সেতুটি চালু হলে একদিকে এলাকার আর্থসামাজিক উন্নয়ন হবে, অন্যদিকে শিবচর উপজেলায় না গিয়ে সরাসরি রাজধানী ঢাকার সাথে যাতায়াত করতে পারবেন 3টি ইউনিয়নের বাসিন্দারা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। দিনাজপুরের গোপালগঞ্জ হাটে ভোর থেকেই জমে উঠেছে আমন ধানের কেনাবেচা। ভরা মৌসুমে কৃষকরা ধান কাটা মাড়াই করে হাটে তুলেছেন। এ নিয়ে বিস্তারিত জানাতে সেখানে আছেন রিপোর্টার গোলাম নবী দুলাল। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে গোপালগঞ্জ ধানের হাটে রয়েছি। এখানে কিন্তু ভোর থেকেই আপনার কেনাবেচা আপনার ধান হয় এবং কৃষকরা তাদের উৎপাদিত ধান নিয়ে আসছে। এবার যে আমনের এখন মৌসুম চলছে, কৃষকরা তাদের ধান কাটা মাড়াই করে এই গোপালগঞ্জ হাটে নিয়ে আসছে। তবে আবহাওয়া কিছুটা বিরূপ হওয়ার কারণে আজকে ধানের আমদানি কিছুটা কম। তারপরে গত হাটে যে দামে তারা বিক্রি করেছেন, আজকে প্রতি বস্তায় কিন্তু 150 থেকে 200 টাকা কম। আমি কৃষকদের সঙ্গে কথা বলেছি, তারা যেটা বলছেন যে গত হাটে তারা যেটি 2200 থেকে আপনার 2300 টাকা 2400 টাকা বিক্রি করেছেন প্রতি বস্তা, অর্থাৎ এখন কিন্তু সেটি বিক্রি হচ্ছে 2200 টাকা, অর্থাৎ প্রতি মণ বিক্রি হচ্ছে 1050 থেকে 1100 টাকা। এবং তারা যেটা বলছেন যে যেহেতু আজকে আবহাওয়া আপনার কিছুটা আপনার বিরূপ, গতকাল একটু পানি হয়েছিল এবং দিনাজপুর এখন তাপমাত্রা 22.4 ডিগ্রি সেলসিয়াস। সেই কারণে কৃষকরা বলছেন যে কিছুটা ঠান্ডার কারণে হয়তো আজকে আমদানি কিছুটা কম হয়েছে। তবে কেনা বেচা খুব সন্তোষজনক না। যারা এইখানে ধান যারা কিনছেন, যারা মিলার, তারা যেটা বলছেন যে চালের দাম কম থাকার কারণে তারা সেভাবে ধান কিনতে পারছেন না এবং ধানের দামের সঙ্গে সামঞ্জস্য রেখেই কিন্তু তারা চালের দামটা নির্ধারণ করেন। তারা যে দামে কিনছেন সেই দামে তার উৎপাদন খরচে তারা উঠে না। পাশাপাশি কৃষকদের কিন্তু একই অভিযোগ যে প্রতিনিয়ত তাদের যে কৃষি উপকরণ, আপনার শ্রমিকের দাম বেশি, সেচ সবকিছু মিলেই কিন্তু তাদের উৎপাদন খরচ অনেক বেশি হয়ে যায়। এই কারণে তারা বলছেন যে উৎপাদন খরচ বেশি হওয়ার কারণে যে দামে তারা পাচ্ছেন, বিক্রি করছেন, তারা পোষায় না। এবং এবার আমরা কৃষি বিভাগের সঙ্গে যে তথ্য নিয়েছি, এবার দিনাজপুরে 2,60,860 একর হেক্টর জমিতে এবার আমন চাষ হয়েছে এবং উৎপাদন যেটা চাল আকারে বলা হচ্ছে প্রায় 9 লক্ষ মেট্রিক টন চাল এবার দিনাজপুরে উৎপাদিত হবে। ইতিমধ্যে আমরা এই যে হাট, এই গোপালগঞ্জ হাট, এই হাটে আপনার যে কৃষকরা তার রীতিমতো প্রতিনিয়ত তারা ধান নিয়ে আসছেন এবং ধান তারা বিক্রি করছেন এবং তাদের যেটি অভিযোগ বরাবরই তাদের যেটা বলছেন যে সরকার এই যে সংগ্রহ অভিযানে ধানের যে দামটি দেয় সেই দামটি কিন্তু তারা সরকারি ঘরে যে ধান দেয় তাদের কিন্তু পোষায় না। তারা এটাকে তারা আরো বাড়ার জন্য বলছেন, আবার তারা প্রতিবারই বলছেন যে অন্যান্য জিনিসপত্রের যে দাম সে কারণে ধান যে দামে বিক্রি করেন তাদের সেটি পোষায় না। তো আমার কাছ থেকে এই গোপালগঞ্জ হাটে ধান কেনাবেচার সর্বশেষ এই ছিল। দিনাজপুরের গোপালগঞ্জ হাট থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী গোলাম নবী দুলাল। রাজবাড়ীতে চলছে মুড়ি কাটা পেঁয়াজের আবাদ। এবছর বীজ পেঁয়াজের দাম কিছুটা কম হলেও স্বস্তি নেই কৃষকদের মনে। তাদের অভিযোগ, বাজারে সারের কৃত্রিম সংকট দেখিয়ে অতিরিক্ত মূল্য আদায় করছেন বিক্রেতারা।
আর আবহাওয়া অনুকূলে থাকলে জেলায় এবছর মুড়ি কাটা পেঁয়াজের আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা কৃষি বিভাগের। আশিকুর রহমানের রিপোর্ট। মুড়ি কাটা পেঁয়াজ আবাদের ভরা মৌসুম, বিস্তীর্ণ মাঠ জুড়ে চাষাবাদে কৃষকের হাড় ভাঙা খাটুনি। সারা দেশের মোট উৎপাদিত পেঁয়াজের 14 ভাগ উৎপাদন হয় রাজবাড়ীতে। আগাম মুড়ি কাটা পেঁয়াজ রোপণে এ মুহূর্তে ব্যস্ততা বেড়েছে জেলার কৃষকের। তবে এবছর বীজ পেঁয়াজের দাম কিছুটা কম হলেও স্বস্তিতে নেই কৃষকরা। তাদের অভিযোগ, বাজারে সারের কৃত্রিম সংকট দেখিয়ে অতিরিক্ত দাম আদায় করছেন বিক্রেতারা। এছাড়াও রয়েছে বিদেশ থেকে আমদানির আশঙ্কা। পেঁয়াজের বীজের দাম কম, কিন্তু সারের দাম অতি বৃদ্ধি। গেলবারে থেকে এবার প্রত্যেক বস্তা সারের মূল্য 500 থেকে 600 টাকা বৃদ্ধি। কৃষকের একটা ন্যায্য মূল্য পাইতে গেলে এই মুহূর্তে এলসি বন্ধ করতে হবে, কারণ এত কিছু খরচ করার পরে যদি ন্যায্য মূল্যটা না পাই তাহলে তো কৃষক বাঁচবে না। 3 মাস পর বাজারে উঠবে মুড়ি কাটা পেঁয়াজ। আবহাওয়া অনুকূলে থাকলে জেলায় এবছর ফসলটির আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা কৃষি বিভাগের। এবছর মুড়ি কাটা পেঁয়াজের গুটির দাম কম থাকাতে আশা করি যে আমাদের উৎপাদন লক্ষ্যমাত্রা এবং আবাদের লক্ষ্যমাত্রা দুটোই ছাড়িয়ে যাবে, আর কৃষকও এবছর লাভবান হবে। কৃষি বিভাগের তথ্য মতে এবছর রাজবাড়ীতে 5,875 হেক্টর জমিতে প্রায় 93,000 মেট্রিক টন মুড়ি কাটা পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী। শীত মৌসুমে বাজারে চাহিদা পূরণে ফরিদপুরে মুড়ি কাটা পেঁয়াজ আবাদে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। তবে সার ও কীটনাশক সংকট এবং দাম বৃদ্ধির কারণে লাভ নিয়ে শঙ্কায় তারা। কৃষি বিভাগ বলছে, সার ও কীটনাশক যাতে সহজে চাষিরা পান তা মনিটরিং করা হচ্ছে। শিকদার সজলের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কেউ করছেন রোপণের কাজ, কেউ জমি তৈরি করছেন, আবার কেউ দিচ্ছেন সার। ফরিদপুরের মুড়ি কাটা পেঁয়াজ আবাদে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। শীত মৌসুমে বাজারে পেঁয়াজের চাহিদা পূরণে শুধু ফরিদপুরেই আবাদ হয় মুড়ি কাটা পেঁয়াজ। গত বছর ভালো দর পাওয়ায় এই পেঁয়াজ আবাদে ঝুঁকছেন চাষিরা। তবে কীটনাশক ও সারের সংকট এবং দাম বৃদ্ধির কারণে খরচ বাড়ায় লাভ নিয়ে শঙ্কায় কৃষক। জমি চাষ দিয়ে সার দিয়ে মুড়ি কাটা বীজ লাগাইতেছি, পানি দিতেছি, খুব ব্যস্ত আমরা। পেঁয়াজ 3 মাস পরে এই পেঁয়াজটা উঠবে, ওষুধ সারের দাম বেশি। সার মনে করেন যেটা 1100 টাকা কিনতে হবে, 1500 টাকা নিতেছে। যদি এগুলো কমানো না হয় তাহলে অনেক লস হয়ে যাবে। গতবার 2 বিঘা লাগাইছি, একটু লাভ হয়েছিল, এবার আর কি 3 বিঘা লাগাইছি। আমার একটু ওষুধ পানি সার ওষুধ এগুলোর দাম একটু কমুক, তাতে লাভবান হতে পারবো না। কৃষি বিভাগ বলছে, চলতি বছর জেলায় 5,285 হেক্টর জমিতে মুড়ি কাটা পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এই মৌসুমে যদি আমরা এই পেঁয়াজটি লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হই, তাহলে পেঁয়াজের যে বাইরে থেকে যে পেঁয়াজের আমদানির যে একটা টেন্ডেন্সি, এই টেন্ডেন্সিটা অনেকটাই কমে আসবে এবং আমরা আগামীতে পেঁয়াজে অনেকটাই স্বয়ংসম্পূর্ণতা অর্জন করব। জেলায় মুড়ি কাটা পেঁয়াজের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 83,000 মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় 400 কোটি টাকা। সময় সংবাদ, ফরিদপুর। অবশেষে যুদ্ধবিরতি চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় ইস্তাম্বুলে অনুষ্ঠিত আলোচনায় শুক্রবার থেকে পুনরায় কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়। এক যৌথ বিবৃতিতে জানানো হয়, আগামী 6 নভেম্বরের বৈঠকে দুপক্ষের মধ্যে শান্তি রক্ষায় আরও বিধান রেখে যুদ্ধবিরতির চুক্তি চূড়ান্ত করা হবে, যেখানে শর্ত ভঙ্গ করলে থাকবে সাজার বিধান। এদিকে ভারতের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যে শিখদের ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে 2100 জনেরও বেশি ভারতীয়কে ভিসা দিয়েছে নয়াদিল্লির পাকিস্তান হাইকমিশন। রক্তক্ষয়ী সংঘাতে বিপর্যস্ত দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দুই দেশ আফগানিস্তান ও পাকিস্তান শান্তিরক্ষার বিষয়ে সম্মতি জানিয়েছে। স্থানীয় সময় শুক্রবার থেকে দুদেশের মধ্যে যুদ্ধবিরতি আবারও কার্যকর হবে। তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় ইস্তানবুলে পাকিস্তান ও আফগান তালিবান প্রতিনিধিদের আলোচনার পর দুদেশ যুদ্ধবিরতি চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হয়। আলোচনার পর এক যৌথ বিবৃতিতে জানানো হয়, শান্তিরক্ষায় আরও বিস্তারিত নিয়ম নির্ধারণ করা হবে, যা আগামী 6 নভেম্বরের বৈঠকে চূড়ান্ত করা হবে। দুদেশের মধ্যে কোনো একটি দেশ শর্ত ভঙ্গ করলে শাস্তির বিধান রাখা হবে বলেও জানানো হয়। এদিকে শান্তিরক্ষার আলোচনায় দুদেশের অংশগ্রহণের প্রশংসা করেছে তুরস্ক ও কাতার সরকার। এ সময় পাকিস্তান ও আফগানিস্তানে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার জন্য সহযোগিতা অব্যাহত রাখা হবে বলেও জানান তারা।
চলতি মাসে পাকিস্তান ও আফগান সীমান্তে একাধিক সংঘাতের ঘটনা ঘটে। হামলা পাল্টা হামলায় বহু মানুষের প্রাণ হারানোর পর 19 অক্টোবর উভয় পক্ষ দোহাতে যুদ্ধবিরতিতে সম্মত হয়, যা পরবর্তীতে আবারও সহিংসত রূপ নিলে পুনরায় দুপক্ষকে নিয়ে আলোচনায় বসে মধ্যস্থতাকারী দেশ কাতার ও তুরস্ক। এদিকে পাকিস্তান আফগানিস্তান উত্তেজনার মধ্যেই শিখদের ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে 2000-এর বেশি ভারতীয় শিখ ধর্মাবলম্বীকে ভিসা প্রদান করেছে নয়াদিল্লির পাকিস্তান হাই কমিশন। ধর্মীয় উৎসব ঘিরে নাশকতা এড়াতে পাকিস্তান জুড়ে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। নাসরিন রুমি, সময় সংবাদ। ভারতের মুম্বাইয়ে এক স্টুডিওতে অন্তত 20 জন শিশুকে জিম্মি করে রাখার ঘটনায় অভিযুক্ত রোহিত আর্য পুলিশের গুলিতে নিহত হয়েছেন। টানা 2 ঘন্টার অভিযানে সব শিশুকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, রোহিত আর্য বৃহস্পতিবার পাওয়াই এলাকার একটি স্টুডিওতে শিশুদের আটকে রেখে হুমকি দেন, বাধা দিলে তিনি আগুন লাগিয়ে সবাইকে মেরে ফেলবেন। এর আগে এক ভিডিও বার্তায় রোহিত বলেন তিনি মহারাষ্ট্রের প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ কয়েকজনের সঙ্গে কথা বলতে চান। অভিযানের সময় পুলিশের গুলিতে আহত হয়ে হাসপাতালে মারা যান রোহিত আর্য। পুলিশ জানিয়েছে, মানসিকভাবে অসুস্থ রোহিত শিক্ষা প্রকল্পের বকেয়া অর্থ নিয়ে প্রশাসনের সঙ্গে বিরোধে জড়িয়েছিলেন। যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে গাজায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। গত 10 অক্টোবর চুক্তি কার্যকরের পর এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন 2 শতাধিক ফিলিস্তিনি। অধিকৃত পশ্চিম তীরেও চলছে ইসরায়েলি বর্বরতা। ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। এদিকে গাজায় অবিস্ফোরিত গোলাবারুদ অপসারণে $50 লাখ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। স্থানীয় সময় বৃহস্পতিবার খান ইউনুস সহ গাজার বিভিন্ন অঞ্চলে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে শিশুসহ বেশ কয়েকজন হতাহত হন। ধ্বংস হয়ে যায় বেশ কয়েকটি আবাসিক ভবন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, 10 অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত নেতানিয়াহু বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন 2 শতাধিক ফিলিস্তিনি, আহত হয়েছেন প্রায় 600। অধিকৃত পশ্চিম তীরেও নেতানিয়াহু বাহিনীর হামলা ক্রমশ বেড়ে চলেছে। অভিযানের নামে হানা দিচ্ছে পশ্চিম তীরের বিভিন্ন গ্রাম ও শরণার্থী শিবিরে। এতে দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। জাতিসংঘের তথ্য মতে চলতি বছরের শুধু জলপাইয়ের মৌসুমে সেখানে শতাধিক হামলার ঘটনা ঘটেছে। যুদ্ধবিরতির শর্ত মেনে আরও 2 ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ঘটনার সত্যতা নিশ্চিত করে সংগঠনটির কাছে এখনও আরও 11 জিম্মির মরদেহ আছে বলে জানায় ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয়। এছাড়া হামাস যুদ্ধবিরতিকে গুরুত্ব না দিয়ে হামলা অব্যাহত রাখলে আরও কঠোর প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি হামলা নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তেল আবিব অনাহার ও গণহত্যাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি। এদিকে গাজায় অবিস্ফোরিত গোলাবারুদ অপসারণে $50 লাখ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। জাতিসংঘের মাইন অ্যাকশন সার্ভিসের মাধ্যমে দেয়া ওই অর্থায়নের পাশাপাশি যুদ্ধকালীন উপত্যকাটিতে ফেলা প্রায় 7000 টন অবিস্ফোরিত বোমা ও গোলা অপসারণে বিশেষজ্ঞদের পাঠানো হবে বলেও জানায় দেশটি। নাসরিন রুমি, সময় সংবাদ। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টি20 সিরিজের খবর। হারতে হারতে ক্লান্ত টিম টাইগার। নিয়ম রক্ষার ম্যাচের আগে অনুশীলন করেনি বাংলাদেশ দল, তবে মাঠে এসে ঠিকই অনুশীলন করেছে সিরিজ জেতা ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটিং বোলিংয়ে প্রায় 2.5 ঘন্টা ঘাম ঝরিয়েছেন ড্যারেন স্যামি শিষ্যরা। আসন্ন টি20 বিশ্বকাপের প্রস্তুতিটা তারা এখান থেকেই নিতে চায়। সাগরিকায় সন্ধ্যা 6টায় শেষ ম্যাচে মুখোমুখি হবে 2 দল। চট্টগ্রাম থেকে বিস্তারিত থাকছে তামিম হোসেনের রিপোর্টে। একই হয়তো বলে নিবেদন, ক্যারিবিয়ানরা লম্বা সময় টি20 ক্রিকেটে ছিল না সেরা ছন্দে। ফর্ম খুঁজে পেতে সিরিজ জিতেও নেই স্বস্তিতে। টানা ম্যাচ খেলার ধকল মাথায় নিয়ে হাজির মাঠের অনুশীলনে। অন্যদিকে হারতে হারতে ক্লান্ত টিম টাইগার। লিটন সালাউদ্দিনরা সীমাবদ্ধ কেবল হোটেলের পরিকল্পনাতেই। দ্বিতীয় ম্যাচে জাকির শামীমের ব্যাটিং অ্যাপ্রোচ ছিল যাচ্ছে তাই। সবশেষ 7 ইনিংসে 3 ডাকে শামীম করেছেন মাত্র 65 রান, জাকিরের ব্যাটে রান 83। হার্ডিটার তকমা পাওয়া হৃদয়ের অবস্থাও করুন। ব্যাটাতে না পারলেও ডট বলে হাফ সেঞ্চুরি করেছে টিম টাইগার। এমন পারফরমেন্সের পর অনুশোচনার ছিটে ফোটাও হয়তো নেই তাদের মধ্যে। ম্যাচে করা ভুলগুলো নিয়েও নেই কোনো ভুরুক্ষেপ, কারণ চিন্তা থাকলে হয়তো দেখা যেত মাঠের অনুশীলনেই।
তবে দল না আসলেও পেস বোলিং কোচ শন টেইট ঠিকই এসেছেন মাঠে। জেমস পেমেন্ট ছিলেন তার সঙ্গে। মাঠের ক্রিকেটটা ছাড়লেও ফিটনেস কতটা জরুরি বেশ ভালোই জানেন তারা, যদিও এই বিষয়টা হয়তো বোঝাতেই পারেননি শিষ্যদের। অনুশীলন না করলেও মাঠের সান্নিধ্যে থাকলেও যে শেখা যায় অনেক কিছু। এদিন হোয়াইট ওয়াশ মিশনে নিজেদের ঘাম ঝরিয়েছেন ক্যারিবিয়ানরা। শুধু সিরিজ জয়টাই তাদের লক্ষ্য নয়, বরং এখান থেকেই আগামী বছরে এশিয়া অঞ্চলে হতে যাওয়া বিশ্বকাপের প্রস্তুতি নেওয়াও টার্গেট। নিয়ম রক্ষার ম্যাচে একাদশে পরিবর্তন আনবে উইন্ডিজ, স্কোয়াডে আসতে পারেন আমির জাঙ্গু। বাংলাদেশ দলেও যে পরিবর্তন আসবে সেটা এক প্রকার নিশ্চিতই বলা যায়। শরীফুল ইমন খেলবেন এ ম্যাচে। একাদশে ফেরানো হতে পারে নুরুল হাসান সোহানকেও। বিশ্রাম পেতে পারেন তাসকিন আহমেদ। তামিম হোসেন, সময় সংবাদ, চট্টগ্রাম। ম্যাচ ফিক্সিংয়ে অভিযুক্তরাও থাকবে বিপিএল এর ড্রাফট টেবিলে। অভিযোগ প্রমাণের আগে কোনো পদক্ষেপ নিচ্ছে না নবগঠিত গভর্নিং কাউন্সিল। এদিকে নির্ধারিত সময় পার্টিসিপেশন ফি দিতে ব্যর্থ হবার পরও দুই প্রতিষ্ঠানকে সময় বাড়িয়ে দিয়েছে পিসিবি। আগামী 5 মৌসুমের মধ্যে দলের সংখ্যা 10টি করার লক্ষ্য তাদের। 30 লাখ টাকা খরচ করে 900 পাতার অনুসন্ধান শেষেও কোনো পদক্ষেপ নেই বিসিবির। সন্দেহভাজনদের নাম আছে, কিন্তু পর্যাপ্ত প্রমাণ না থাকার অজুহাতে অভিযুক্তরাও সুযোগ পাবে বিপিএল এর পরের আসরে। আনটিল প্রুভেন গিলটি আপনি কিন্তু আমাদের সবার কাছে আপনি ইনোসেন্ট। যখন আমরা ফাইনাল হয়ে যাব, আপনি তো এখন আপনাকে সন্দেহভাজন করা হয়েছে। আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব এটা আমরা পেতে চাই, কিন্তু যারা কাজটা করছে তাদেরও একটা সিস্টেম আছে, তাদের একটা সময় দিতেই হবে আমাদের। সো যেই মুহূর্তে অ্যাকচুয়ালি আমাদের হাতে এসে পৌঁছবে সেই মুহূর্তে থেকে কিন্তু এটা এফেক্টিভ হয়ে যাবে। এদিকে নতুন কমিটির নতুনভাবে বিপিএল উপহার দেওয়ার শুরুতেই সেই পুরনো রূপ। ফ্র্যাঞ্চাইজি ফি জমা দেওয়ার ডেডলাইন পার হবার পরেও আলাদাভাবে দুই প্রতিষ্ঠানকে সময় দিচ্ছে গভর্নিং কাউন্সিল, যাদের একটা আলোচিত চিটাগং কিংস। এই পর্যায়ে তারা আজকে কোয়ালিফাই করেনি। নেক্সট ডেতে যেহেতু আমাদের ফাইনাল হবে, প্রাইমারি আমরা এলওয়াইটা দিব 2 তারিখ, রোববার অথবা সোমবার, 2 বা 3 তারিখে। তো সেই দিন যদি তারা সব ফিল আপ করতে পারে সেটা আমরা দেখব, তারপরে চিটাগং কিংসের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এসকিউ গ্রুপ আর দেশ ট্রাভেলস বাদে বাকি 9 আগ্রহী প্রতিষ্ঠানকে নিয়ে আলোচনায় বসেছিল বিসিবি। কাগজপত্র যাচাই বাছাই চলছে। 2রা নভেম্বরের মধ্যেই ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করার লক্ষ্য নীতি নির্ধারকদের। দলগুলোর পক্ষ থেকে পরামর্শ ছিল অনেক। ড্রাফট না করে নিলাম, প্রতি ফ্র্যাঞ্চাইজি থেকে একজন প্রতিনিধিকে গভর্নিং কাউন্সিলে রাখা। এসব অনুরোধে কান দিবে কিনা বিসিবি নিশ্চিত নয়। ব্যাটে বলে না মিললে 3 মাস আগে নাম সরিয়ে নেওয়ার সুযোগ রেখেছে বিসিবি। যদি টার্মিনেশন ক্লজ একটা থাকবে, সেই টার্মিনেশন ক্লজটা 3 মাসের আগে, যেমন ধরেন খেলা যদি ডিসেম্বরে হয়, মৌসুমটা যেহেতু ডিসেম্বরে আমরা দীর্ঘদিন প্র্যাকটিসে এসেছে, সো তার 3 মাস আগে যদি উনি চলে যেতে চান, উনিও আমাদেরকে নোটিফিকেশন দিয়ে জানাবেন। আর আমরা যদি কাউকে কোনো কারণে বাদ দিতে চাই, আমরাও নোটিফিকেশন দিয়ে তাকে বাদ দিয়ে দিব। সময় স্বল্পতায় এবার 6 দল, আগামী মৌসুমে 7 বা 8। 5 বছরের চক্র শেষ হবার আগে আইপিএল এর মতো 10 দল করার লক্ষ্য গভর্নিং কাউন্সিলের। এবারের আসরে থাকছে ডিআরএস, আলট্রা এস কিংবা স্পাইডার ক্যামের মতো সব প্রযুক্তি। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। সাকিব আল হাসানের ব্যানার প্ল্যাকার্ড নিয়ে মাঠে ঢুকতে কোনো বাধা নেই। এর আগে বিভিন্ন সময়ে নানা অযাচিত ঘটনা ঘটলেও সেগুলোতে বোর্ডের কোনো সায় ছিল না বলে মন্তব্য করেছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। পাশাপাশি ভবিষ্যতে যাতে এ ঘটনা না ঘটে সে বিষয়ে ব্যবস্থা নিতে সিকিউরিটি ডিপার্টমেন্টকে জানানো হবে বলে জানিয়েছেন আরও 2 পরিচালক, ইফতেখার মিঠু এবং শাখাওয়াত হোসেন। সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের মুকুটহীন সম্রাট। অনেকের মতে লাল সবুজের ইতিহাসের সর্বকালের সেরা ক্রীড়াবিদ মিস্টার 75। ক্যারিয়ারের শুরু থেকে আজ পর্যন্ত যখনই মাঠে নেমেছেন, সমর্থকরা শেষ পর্যন্ত বিশ্বাস রেখেছেন সাকিবের উপর। যখন মাঠে ছিলেন না তখনও তাকে ছেড়ে যায়নি তার ফ্যান বেস। অনেকে মজা করে বলেন সাকিবের ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রাপ্তি তার লয়াল ফ্যানরাই। কিন্তু সময়টা এখন পক্ষে নেই সাকিবের। 1 বছরের বেশি সময় জন্মভূমিতে আসতে পারছেন না তিনি। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে আসার ইচ্ছা প্রকাশ করলেও সরকারের নেতিবাচক মনোভাবে পারেননি সেটা। আর এখন তো পুরোপুরি অসম্ভব তার ফিরে আসা।
যদিও এসবের ধার কখনোই ধারেনি সাকিবের সমর্থকরা। চরম বৈরী সময়েও তারা বারবার সাকিব সাকিব চিৎকারে প্রকম্পিত করেছেন দেশের বিভিন্ন স্টেডিয়ামের আকাশ বাতাস। ব্যানার প্ল্যাকার্ড নিয়ে এসেছেন মাঠে, কিন্তু সেখানেই বাধে বিপত্তি। নিরাপত্তা কর্মীদের রোষানলে পড়তে হয় তাদের। সাকিবের নামাঙ্কিত ব্যানার প্ল্যাকার্ড কেড়ে নেওয়া হয় হাত থেকে। অভিযোগ ছিল ব্যানার নিয়ে ঢুকতে চাওয়ায় অনেকেই শারীরিকভাবে লাঞ্ছনারও শিকার হয়েছেন স্টেডিয়ামের গেটে, যেন সরকার এবং বিসিবির সাইলেন্ট এক নিষেধাজ্ঞা চলছিল সাকিবের উপর। যদিও প্রতিবারই এ বিষয়ে নিজেদের কিছুই করার নেই বলে আত্মসমর্পণ করত বিসিবি কর্তারা। তবে এবার ঘটে গেল অভিনব এক ঘটনা। চট্টগ্রামে উইন্ডিজের বিপক্ষে সিরিজ চলাকালীন সাকিবের ব্যানার প্ল্যাকার্ড নিয়ে মাঠে ঢুকেন অনেকেই, জানিয়ে দ্বিতীয় টি-20তে সংঘর্ষ হয় গ্যালারিতে। এরপর একটু নড়ে চড়ে বসেছে ক্রিকেট বোর্ড। পরিষ্কার করে তারা জানিয়েছেন, এমন কোনো নিষেধাজ্ঞা তো দূরে থাক, সাকিবের ব্যানার নিয়ে মাঠে ঢুকতে বাধা দেওয়ার কোনো নির্দেশনাই নাকি দেওয়া হয়নি বিসিবি থেকে। আমরা জানি তার অবস্থান কোথায় কি ছিল, কারণ তার একটা খেলোয়াড় পরিচিতি আছে এবং তাকে অনেকে পছন্দ করে খেলোয়াড় হিসেবেই। হয়তো রাজনীতিতে তার অবস্থান নিয়ে বিভিন্ন রকমের কথা আছে এবং থাকবে, স্বাভাবিক, কিন্তু তার খেলোয়াড় পরিচিতিটা তাকে যথেষ্ট পপুলার করেছে এবং তাকে অনেক পছন্দ করে, সেই হিসেবে তার ছবি নিয়ে আসতে পারে। তবে সংঘর্ষের ঘটনা থানা পুলিশ পর্যন্ত গড়া নয়, এবার হয়তো একটু বিব্রত বিসিবি। তাই ভবিষ্যতে যাতে এই ধরনের কিছু না ঘটে সে বিষয়ে সিকিউরিটি বিভাগকে নির্দেশ দেওয়া হবে বলেও নিশ্চয়তা দিয়েছেন বিসিবি কর্তারা। সিকিউরিটি চেয়ারম্যান যে আছেন বা প্রেসিডেন্ট মহোদয়ের সাথে আমরা কথা বলে দেখবো, আমি জানি না এটা আমার মনে হয় আমরা আপনারা তুলেছেন, লেটস ইনভেস্টিগেট। হ্যাঁ, কারণ আমি জানতামও না যে এটার কথা। লেটস ইনভেস্টিগেট করে আমরা পরে জানতে পারবেন। চট্টগ্রামের ঘটনায় স্টেডিয়াম থেকে 6 জনকে আটক করেছিল পুলিশ, পরে মুচলেকা দিয়ে 3 জনকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা। বাকি 3 জনকে আদালতের আদেশে পাঠানো হয়েছে কারাগারে। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভোটাররা গণভোটের বিষয়বস্তু অবহিত না হলে চ্যালেঞ্জের মুখে পড়বে সরকার ইসি। মত বিশ্লেষকদের সুপারিশ যাচাইয়ের তাগিদ। দিনক্ষণ নিয়ে একমত না হলে নতুন সংকটের শঙ্কা। নভেম্বরের শুরুতেই প্রার্থী ঘোষণায় প্রস্তুত বিএনপি। ফ্যাসিবাদ বিরোধী কোনো দলের সঙ্গে আসন সমঝোতায় দ্বিমত নেই জামায়াতের। সনদ নিবন্ধন প্রতীক নিয়েই ভাবছে এনসিপি। এবং থমকে আছে বর্জ্য থেকে বিদ্যুৎ ও সার উৎপাদন। ঢাকায় অচল কোটি টাকার প্রকল্প। শিগগিরই কাজ শুরুর আশা। সঠিক ব্যবস্থাপনায় জোর বিশেষজ্ঞদের। এ ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী সাদিক হাসান ইমন। ধন্যবাদ নিবিড়। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।